লোহিত সাগরে ছোড়া একটা মিসাইল মানে হাজার মাইল দূরের কোনো শহরের মুদি দোকানে থাকা সবজির দাম অথবা ধরুন পাম্পের ডিজেলের দাম কিভাবে রাতারাতি দ্বিগুণ করে দেয়। হ্যাঁ, আধুনিক বিশ্ব অর্থনীতিতে সংঘাত তো আর নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানায় আটকে নেই। এটা এখন সরাসরি আঘাত হানছে সাধারণ মানুষের পকেটে। ঠিক তাই। যারা শুনছেন তাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণে, বা যাকে আমরা বলি গভীর বিশ্লেষণ। আমাদের আজকের নিউজ ডেস্কের মূল আলোচনার বিষয় হল লোহিত সাগর আর হরমুজ প্রণালীতে চলমান এক অভূতপূর্ব সংকট এবং বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার উপর এর যে মারাত্মক প্রভাব পড়ছে সেটা নিয়ে আলোচনা করা। আজকের এই বিশ্লেষণের গভীরে যাওয়ার জন্য আমাদের ডেটা ডেস্কে বেশ কিছু গবেষণাধর্মী প্রতিবেদন আছে। আর তার সাথে আছে একটা সাবস্ট্যাক নিউজলেটার, তাই তো? হ্যাঁ, আই ফাকিং লাভ অস্ট্রেলিয়া নামের একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী সাবস্ট্যাক নিউজলেটার এবং এর অত্যন্ত দীর্ঘ আর সরগরম একটা কমেন্ট সেকশন। তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। হুম, ডিসক্লেমারটা। একদম। এই উৎসগুলোতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, পশ্চিমা বিশ্বের ভূমিকা আর মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে অত্যন্ত কড়া, স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে বিভক্ত মতামত রয়েছে। এখানে ডানপন্থী এবং বামপন্থী উভয় পক্ষেরই বেশ জোরালো যুক্তি আর ক্ষোভ উঠে এসেছে। আর যারা শুনছেন তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, আজকের এই সংবাদ বিশ্লেষণের উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই কোনো নির্দিষ্ট পক্ষ নেওয়া নয়। আমরা এখানে উপস্থাপিত কোনো রাজনৈতিক মতবাদ, রাষ্ট্র বা গোষ্ঠীকে সমর্থন করছি না। অবশ্যই না। আমাদের মূল লক্ষ্য হল সম্পূর্ণ বস্তুনিষ্ঠ আর নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই উৎসগুলোতে থাকা তথ্য, সাধারণ মানুষের ক্ষোভ এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোর একটা নিখুঁত ব্যবচ্ছেদ করা। রাইট। আমাদের মিশন একটাই, এই ভূ-রাজনৈতিক সংঘাতের আসল শিকড়টা কোথায় সেটা খোঁজা, আর ঠিক কী মেকানিজমে এটা বিশ্ব অর্থনীতিতে আঘাত হানছে তা ধাপে ধাপে বোঝানো। তো মেকানিজমটা বুঝতে হলে শুরুতে আমাদের বিশ্ব অর্থনীতির কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্তপ্রবাহের দিকে একটু তাকাতে হবে। দারুণ একটা উপমা। বৈশ্বিক বাণিজ্যের এই ধমনীগুলো মূলত কয়েকটি সুনির্দিষ্ট চোখ পয়েন্ট বা খুব সরু নৌপথের ওপর নির্ভরশীল। আমরা যদি ডেটা দেখি, বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় ২০% আর সমুদ্রপথে পরিবাহিত তেলের ২৫%ই প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পার হয়। 25%? মানে সংখ্যার হিসাবে এটা প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল। ঠিক তাই। এর পাশাপাশি রয়েছে বাব এল মানদেব প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন আরও ৪০ থেকে ৫০ লক্ষ ব্যারেল তেল পরিবাহিত হয়। কিন্তু বর্তমানে হুথি বিদ্রোহী আর ইরানের তৎপরতায় এই দুটো নৌপথ কার্যত চরম ঝুঁকির মুখে পড়েছে। ক্ষেত্রবিশেষে অবরুদ্ধ হয়ে আছে বলা যায়। পুরো বিশ্ব অর্থনীতিকে যদি আমরা একটা মানব দেহের সাথে তুলনা করি, তবে এই নৌপথগুলো হলো আমাদের শরীরের প্রধান ধমনী। হ্যাঁ, শরীরের রক্তপ্রবাহ যেমন প্রতিটি অঙ্গকে সচল রাখে, এই নৌপথগুলো দিয়ে যাওয়া কার্গো জাহাজগুলো ঠিক সেভাবেই বিশ্বজুড়ে বাণিজ্য সচল রাখছে। আর ধমনীতে সামান্য ব্লকেজ বা বাধা তৈরি হলে পুরো শরীরে যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, ঠিক তেমনি এই চোখ পয়েন্টগুলোতে সামান্য অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে আক্ষরিক অর্থেই একটা হার্ট অ্যাটাক ঘটিয়ে দিচ্ছে। একদম। লোহিত সাগরে একটা জাহাজের ওপর ড্রোন বা মিসাইল হামলা হলে ঠিক কি ঘটে তার পেছনের অর্থনীতিটা কিন্তু খুব চমকপ্রদ। এটা একেবারে গাণিতিক হিসাব। ইন্স্যুরেন্সের ব্যাপারটা তো। হ্যাঁ, যখনই কোনো নির্দিষ্ট অঞ্চলে যুদ্ধের ঝুঁকি তৈরি হয়, তখন লন্ডনের লয়েডসের মতো বড় বৈশ্বিক বীমা প্রতিষ্ঠানগুলো জাহাজগুলোর ওপর ওয়ার রিস্ক প্রিমিয়াম বা যুদ্ধকালীন ঝুঁকির বীমা মাশুল বসিয়ে দেয়। আচ্ছা, স্বাভাবিক সময়ে এই মাশুল কেমন থাকে? স্বাভাবিক সময়ে একটা জাহাজের মোট মূল্যের হয়তো 0.01% বীমা হিসেবে দিতে হয়, কিন্তু লোহিত সাগরে হামলার পর এই প্রিমিয়াম 1% বা তারও বেশি হয়ে গেছে। বাপরে! মানে ধরুন একটা জাহাজে $100 মিলিয়ন মালপত্র আছে। তাহলে শুধুমাত্র ওই এলাকা পার হওয়ার জন্যই জাহাজ কোম্পানিকে অতিরিক্ত $1 মিলিয়ন গুনতে হচ্ছে। এ তো বিশাল অঙ্ক। আর এই বিপুল পরিমাণ বীমার খরচ এড়াতে জাহাজ কোম্পানিগুলো বাধ্য হয়ে পথ পরিবর্তন করছে। তারা সুয়েজ খাল আর লোহিত সাগর এড়িয়ে একেবারে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে কেপ অফ গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ দিয়ে ইউরোপ বা আমেরিকায় যাচ্ছে। আর এই দীর্ঘ পথ ঘোরার মানে হল
যাত্রাপথে অতিরিক্ত 10 থেকে 14 দিন সময় লাগা। রাইট। আর এই অতিরিক্ত সময়ের জন্য প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ অতিরিক্ত জ্বালানি বা মেরিন ফিউল আর জাহাজের নাবিকদের অতিরিক্ত বেতন। হ্যাঁ, আর এই মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়তি খরচ তো আর জাহাজ কোম্পানি নিজের পকেট থেকে দেবে না। এখানেই আসে সাধারণ মানুষের পকেটে টান পড়ার বিষয়টা। মানে পরিবহন ব্যয় সরাসরি পণ্যের দামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। একদম। সেটা হতে পারে গম, ভোজ্য তেল, ইলেকট্রনিক্স বা অপরিশোধিত তেল। যখন সেই তেল পরিশোধন করে ডিজেল তৈরি হয় আর ট্রাকে করে শহরগুলোর বাজারে কৃষি পণ্য বা মুদি সামগ্রী আনা হয়, তখন ওই ডিজেলের বাড়তি দাম পণ্যের গায়ে যুক্ত হয়ে যায়। এভাবেই আসলে হাজার মাইল দূরের একটা সংঘাত সাধারণ ক্রেতার মুদিবাজারের বিল বা বিদ্যুৎ বিল বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। অর্থনৈতিক এই মেকানিজম বা চেইন রিয়াকশন তো আমরা দেখলাম। এবার একটু কারণের দিকে নজর দেওয়া যাক। কেন এই নৌপথগুলো অবরুদ্ধ করা হচ্ছে? হ্যাঁ, মূলধারার পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খুললেই তো আমরা দেখতে পাই এই ঘটনাগুলোকে মূলত ইরানের প্রক্সি যুদ্ধ বা নিছক সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু আজকে যে সাবস্ট্রাক্ট নিউজলেটারটি আমরা বিশ্লেষণ করছি, সেখানে নিবন্ধকার বেশ কড়া ভাষায় এই পশ্চিমা ন্যারেটিভকে প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, মূলধারার মিডিয়া আসল রাজনৈতিক প্রেক্ষাপটটা সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে। ঠিক, সাবস্ট্যাকের ওই নিবন্ধে ফিলিস্তিন ইস্যুটিকে সরাসরি এই নৌ অবরোধের মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। নিবন্ধকারের বিশ্লেষণ অনুযায়ী হুথিরা মোটেও ইরানের নির্দেশে বা অন্ধ অনুগত প্রক্সি হিসেবে এই কাজ করছে না। তাহলে তাদের মূল উদ্দেশ্যটা কি বলছে উৎসগুলো? উৎসগুলোর মতে ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে চলা ভূমি দখল এবং সাম্প্রতিক সময়ে গাজায় যে বিপুল মাত্রার বোমাবর্ষণ চলছে তার সরাসরি প্রতিবাদ হিসেবেই হুথিরা এই অবরোধ তৈরি করেছে। মানে পশ্চিমা বিশ্ব যখন কেবল কূটনীতি বা উদ্বেগ প্রবাসের মধ্যে সীমাবদ্ধ, তখন হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল আর পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক স্বার্থে সরাসরি আঘাত হানার কৌশল বেছে নিয়েছে। ঠিক তাই। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। মানে উৎসগুলো বলছে হুথিরা ইরানের হাতের পুতুল নয়, কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তব সমীকরণে ইয়েমেনের মতো একটা দেশ, যারা গত এক দশক ধরে এক ধ্বংসাত্মক গৃহযুদ্ধ পার করছে, সেই দরিদ্র দেশের একটা বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে কি সত্যিই কোনো বড় পরাশক্তির মদত ছাড়া এত বড় কাজ করা সম্ভব? অত্যাধুনিক অস্ত্র আর স্যাটেলাইট ইন্টেলিজেন্স ছাড়া বৈশ্বিক বাণিজ্যের এত বড় অংশ অবরুদ্ধ করা সম্ভব কিনা, এই প্রশ্নটা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বারবার তোলেন। সাবস্ট্যাক নিবন্ধকার কি এর কোনো ব্যাখ্যা দিয়েছেন? হ্যাঁ, তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তার যুক্তি হল হুথিরা অবশ্যই ইরানের কাছ থেকে প্রযুক্তি বা সামরিক সহায়তা পায়, কিন্তু তারা রিমোট কন্ট্রোলে চলা কোনো মিলিশিয়া নয়। মানে তেহরান থেকে নির্দেশ দিলেই কাজ করবে আর না দিলে থেমে যাবে, ব্যাপারটা এমন নয়। তার মানে তাদের নিজস্ব এজেন্ডা আছে। একদম। অতীতে একাধিকবার হুথিরা ইরানের রাজনৈতিক পরামর্শ অমান্য করেছে, যেমন ধরুন 14 সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের সময়। তাদের নিজস্ব একটা কট্টর আদর্শিক ভিত্তি আছে। নিবন্ধকার দাবি করেছেন এই অবরোধের মাধ্যমে হুথিরা মূলত আরব বিশ্বে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের একমাত্র প্রতিরোধকারী শক্তি হিসেবে প্রমাণ করতে চাইছে। আচ্ছা, আর এই ফিলিস্তিনের প্রতি সমর্থনের আলোচনা থেকেই নিবন্ধকার তার ক্ষোভের দিক পরিবর্তন করেছেন সম্পূর্ণ ভিন্ন একটা দিকে। কাদের নীরবতা এই পরিস্থিতিকে এতদূর নিয়ে এসেছে, তিনি সেই প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এবং এই জায়গায় তিনি ধনী আরব দেশগুলোর, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তীব্র আর তিক্ত সমালোচনা করেছেন। নিবন্ধকারের মতে এই সংকটের সবচেয়ে বড় ট্র্যাজেডিটি হুথি বা পশ্চিমা শক্তিগুলোর ভূমিকা নয়, বরং এই অত্যন্ত ধনী আরব রাষ্ট্রগুলোর নীরবতা। ঠিক, যারা নিজেদের ইসলামের পবিত্র ভূমিগুলোর রক্ষক বলে দাবি করে, অথচ ফিলিস্তিনের এই সংকটের সময়ে তারা কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যস্ত। এই নৈতিক অবক্ষয় বোঝাতে নিবন্ধে একটা অত্যন্ত শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে, মক্কার রয়্যাল ক্লক টাওয়ারের উদাহরণ। হ্যাঁ, এই আবরাজ আল বেত টাওয়ারগুলো প্রায় ৬০০ মিটার উঁচু একটা বিশাল বিলাসবহুল কমপ্লেক্স, যেটা পবিত্র কাবার ঠিক ওপরেই যেন ছায়া ফেলছে। পবিত্র কাবা তো ইসলামের সাম্যের প্রতীক,
যেখানে একজন বিলিয়নিয়ার আর একজন নিঃস্ব মানুষ একই কাপড় পরে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। রাইট, কিন্তু সেই কাবার ওপরেই এখন 5 স্টার হোটেলের ভিআইপি লাউঞ্জ তৈরি করা হয়েছে, যেখান থেকে অত্যন্ত ধনী আর অভিজাত শ্রেণীর মানুষ আক্ষরিক অর্থে নিচের দিকে তাকিয়ে সাধারণ মানুষের ইবাদত দেখেন। অবিশ্বাস্য একটা বৈপরীত্য। নিবন্ধকার এই আর্কিটেকচার বা স্থাপত্যের বৈপরীত্যকে বর্তমান সৌদি শাসক গোষ্ঠীর মানসিকতার একটা নিখুঁত প্রতিচ্ছবি হিসেবে দাঁড় করিয়েছেন। একদিকে ধনী আরব দেশগুলো যখন ট্রিলিয়ন ডলারের আধুনিক শহর বানাচ্ছে, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে, অন্যদিকে তখন ইয়েমেনের মতো একটা দেশ যারা নিজেরাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে। একদম। নিবন্ধকারের ভাষায় সবচেয়ে দরিদ্র দেশটা আজ সবচেয়ে ধনী দেশগুলোর চেয়ে বেশি নৈতিক সাহস দেখাচ্ছে। মূল প্রবন্ধের এই কড়া বিশ্লেষণগুলো তো আমরা দেখলাম, কিন্তু আমরা যদি জনমতের দিকে তাকাই তাহলে দেখব এই একই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে কেমন তীব্র মেরুকরণ তৈরি করেছে। হ্যাঁ, সাবস্ট্যাকের কমেন্ট সেকশনের দিকে তাকালেই বোঝা যায় মানুষ কতটা দ্বিধাবিভক্ত। আমরা এখন এই জনগণের আদালতের একটা ব্যবচ্ছেদ করব। প্রথমে যদি বামপন্থী বা ফিলিস্তিনপন্থী মতবাদগুলোর দিকে তাকাই, দেখব অসংখ্য মানুষ নিবন্ধকারের সাথে সম্পূর্ণ একমত। তারা পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন। অনেকেই জাতিসংঘের ভেটো ক্ষমতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মানে যখনই যুদ্ধবিরতির কোনো প্রস্তাব আসে, ভেটো দিয়ে তা আটকে দেওয়া হয়। ঠিক তাই, যা তাদের মতে পুরো আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে একটা প্রহসনে পরিণত করেছে। মন্তব্যগুলোতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এর রায় অমান্য করা নিয়েও প্রচুর ক্ষোভ দেখা গেছে। অনেকেই সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুতে আক্রমণ করে বলেছেন তার বিরুদ্ধে আইসিসির পরোয়ানা থাকা সত্ত্বেও পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ডোনাল্ড ট্রাম্পের অতীতের মধ্যপ্রাচ্য নীতি নিয়েও তীব্র হতাশা ব্যক্ত করা হয়েছে এই কমেন্টগুলোতে। তবে এই রাজনৈতিক ক্ষোভের পাশাপাশি একটা মানবিক দিকও উঠে এসেছে। ওই যে মামা ফ্রম ডাউন আন্ডার নামের পাঠকের মন্তব্যটা। ঠিক ধরেছেন, তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে গাজায় সাহায্য পাঠানোর একটা হিসাব তুলে ধরেছেন। দেখাচ্ছেন কিভাবে মাত্র $25 দান করে 35টি আহারের ব্যবস্থা করা যায়। মানে সাধারণ মানুষ নিজেরাই মানবিক বিপর্যয় মোকাবেলার চেষ্টা চালাচ্ছেন। আচ্ছা, এবার মুদ্রার অপর পিঠটাও আমাদের অত্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে। অবশ্যই, কারণ কমেন্ট সেকশনে অত্যন্ত কড়া ডানপন্থী এবং ইসরায়েলপন্থী মতবাদও সমান শক্তিতে উঠে এসেছে। যারা শুনছেন তাদের জন্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই বিপরীত মতগুলোর ব্যবচ্ছেদ করছি। বিপক্ষ পক্ষের পাঠকদের মধ্যে লিডিয়া এবং ইভান কিন্সম্যানের মতো ব্যক্তিরা রয়েছেন, যারা জোরালো যুক্তি দিয়ে মূল দাবিগুলোকে খণ্ডন করেছেন। হ্যাঁ, লিডিয়া তার মন্তব্যে আরবান ওয়ারফেয়ার বা শহুরি যুদ্ধের একটা জটিল দিক তুলে ধরেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে ইসরায়েল মূলত নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তার মতে গাজায় সাধারণ মানুষের এই বিপুল প্রাণহানির মূল কারণ হল হামাসের সামরিক কৌশল, মানে মানব ঢাল হিসেবে ব্যবহারের বিষয়টা। সচেতনভাবে সাধারণ মানুষের বাড়িঘর, স্কুল আর হাসপাতালের নিচে সামরিক টানেল তৈরি করেছে। তাই লিডিয়ার যুক্তি অনুযায়ী এই মানবিক বিপর্যয়ের দায়ভার ইসরায়েলের একার ওপর চাপানো অযৌক্তিক। আর ইভান কিন্সম্যানের যুক্তিটা তো আরও একটা বড় বৈশ্বিক ভয়ের জায়গা চিহ্নিত করেছে। একদম। তিনি হুথি ও ইরানকে সমর্থন করার দীর্ঘমেয়াদী বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। ইভান প্রশ্ন তুলেছেন, যারা আজ হুতিদের সমর্থন করছেন তারা কি বুঝতে পারছেন এই গোষ্ঠীগুলোর আসল রূপ কি? তিনি এদের আফগানিস্তানের তালেবানদের সাথে তুলনা করেছেন। ইভানের পয়েন্টটা মূলত মানবাধিকার আর নারী অধিকারকে কেন্দ্র করেছিল, তাই না? হ্যাঁ, তিনি ইরানে ওম্যান লাইফ ফ্রিডম আন্দোলনের সময় নারীদের ওপর দমনপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তার মতে এই গোষ্ঠীগুলো যদি আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে তারা নারী অধিকার চরমভাবে ক্ষুণ্ণ করবে। এই পাল্টা যুক্তিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই সংঘাতের কোনো সহজ সাদাকালো উত্তর নেই। এক পক্ষ যখন বলছে এটা যৌক্তিক প্রতিরোধ, অন্য পক্ষ তখন একে অস্তিত্বের সংকট আর উগ্রবাদের উত্থান হিসেবে দেখছে। আর এটাই তো আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। একটা নির্দিষ্ট ঘটনা, অথচ তার সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ ভিন্ন আর সাংঘর্ষিক দুটো বাস্তবতার জন্ম দিচ্ছে। এই দুই মেরুর মাঝে সংলাপের কোনো জায়গা অবশিষ্ট নেই। আর এই অন্ধক্ষোভের সরাসরি ফলাফলই হল সেই অর্থনৈতিক ধাক্কা, যা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম। আজকের এই গভীর বিশ্লেষণের মূল কথাটি টানলে বলতে হয়,
এই সংঘাত এখন আর কেবল মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নেই। একদমই না। বিশ্বায়নের এই যুগে এটা এখন প্রতিটি মানুষের দৈনন্দিন বাজারের খরচের সাথে অচ্ছেদ্যভাবে যুক্ত। যতক্ষণ না এই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে, বিশ্ব অর্থনীতি বিমা মাশুলের এই ঊর্ধ্বগতি থেকে মুক্তি পাবে না। আমরা একেবারে আমাদের আজকের সংবাদ বিশ্লেষণের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা অত্যন্ত গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। ভবিষ্যৎ যুদ্ধ কৌশল নিয়ে? ঠিক তাই। আজ আমরা হুথি, লোহিত সাগরের চোক পয়েন্ট আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিয়ে আলোচনা করলাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, পুরো বিশ্ব অর্থনীতি যখন গুটি কয়েক সরু নৌপথের উপর এতখানি নির্ভরশীল, তখন ভবিষ্যৎ পৃথিবীর যুদ্ধগুলোর রূপ কেমন হবে? সত্যিই ভাবার মতো বিষয়। আগামী দিনের যুদ্ধগুলো কি আর প্রথাগতভাবে মাটি দখল বা ট্যাঙ্কের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি সেগুলো হবে বিশ্ব বাণিজ্যের এই ধমনীগুলো নিয়ন্ত্রণের এক নীরব স্নায়ুযুদ্ধ, যেখানে সরাসরি একটা গুলি না ছুড়েও শুধু চোক পয়েন্টে অস্থিরতা তৈরি করে একটা দেশের অর্থনীতিকে মাসের পর মাস পঙ্গু করে দেওয়া যাবে? হয়তো সামরিক সক্ষমতার চেয়েও আমাদের এই অর্থনৈতিক সিস্টেমকে রক্ষার নতুন উপায় ভাবতে হবে বিশ্ব নেতাদের। যারা শুনছেন এই প্রশ্নটি নিয়ে একটু ভাববেন। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ বা নিউজ ডেস্কের আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে অত্যন্ত জটিল এই বিষয়গুলোর বস্তুনিষ্ঠ বিশ্লেষণের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। নিরাপদ থাকুন, সচেতন থাকুন।